ছেলেপিলে আসছে। আরসি 2021 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে লাইভ ক্লাসে থাকবা এবং খাতা কলম নিয়ে একটু লেখার চেষ্টা করবা, দেখি আমরা কতদূর সাকসেসফুলি আলোচনা করতে পারি। তাহলে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, শিরোনাম তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার উপস্থাপনায় আমি তাজিমুল হক, এই সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে তাপগতিবিদ্যার যে টপিকসগুলোর উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা আলোচনা করব আমরা, সেটা হলো তাপগতীয় ব্যবস্থা, স্থানাঙ্ক প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নোট ইঞ্জিন এবং এন্ট্রপি। এই কয়টা জিনিস আমরা যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে পরে যে অ্যাসাইনমেন্ট 2 এর উত্তরগুলা সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারব। এবার আমরা চলে আসি অ্যাসাইনমেন্ট এর ক প্রশ্ন, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। তাহলে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এর বিবৃতিগুলো 4 জন বিজ্ঞানী দিয়ে গেছেন, কার্নো, ক্লসিয়াস, কেলভিন এবং প্ল্যাঙ্ক। এটা বিবৃতি। এই 4 জন বিজ্ঞানী কার্নো যে বিবৃতি দিয়েছেন, একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়, এই বিবৃতি দিয়েছেন। তো এগুলো হচ্ছে সবগুলাই বিবৃতি। এই বিবৃতিগুলার 4 জনের বিবৃতি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এই 4 জনের যে বিবৃতি, এই বিবৃতিটাকে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়েছে এবং এন্ট্রপির মাধ্যমে। কেন এন্ট্রপির মাধ্যমে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে বিবৃতিগুলো আসছে, সেই বিবৃতিগুলো থেকে এটুকু আমরা লক্ষ্য করব, বা একটু বিবৃতিগুলো আলোচনা করলেই বোঝা যাবে যে ওখানে যেই বিবৃতিগুলো দেওয়া হয়েছে সেখানে তাপের রূপান্তর, তাপশক্তির রূপান্তর এবং তাপ সঞ্চালন এর উপর ভিত্তি করে বিবৃতিগুলো দেওয়া হয়েছে। যেমন কার্নোর বিবৃতিটা ছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়। তাহলে এটা একটা যন্ত্রের কথা, অর্থাৎ শক্তির রূপান্তর নিয়ে কথা। সেরকমই ক্লসিয়াস বলল যে একটা বস্তু নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের সরবরাহ সম্ভব না। আমরা সচরাচর জানি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হয়, কিন্তু ঘটনাটা একটু উল্টাভাবে বলা হয়েছে। যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের সঞ্চালন সম্ভব নয়। তারপরে কেলভিন বলল যে একটা শীতল বস্তু। তাহলে একটা শীতল বস্তু, এ হলো একটা শীতল বস্তু, এই হলো তার পারিপার্শ্বিক। তাহলে এই শীতল বস্তু থেকে তার পারিপার্শ্বিক তাপ গ্রহণ করবে, অনবরত তাপ গ্রহণ করবে, এটা কখনো সম্ভব না। কারণ আমরা জানি শীতল বস্তু থেকে তাহলে তার পারিপার্শ্বিক মানে এটা হলো শীতল বস্তু, এটা হলো তার তুলনায় এটা হলো উষ্ণ বস্তু। শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ যাবে, এটা সম্ভব নয়। এটা হলো কেলভিনের বিবৃতি। তারপরে প্ল্যাঙ্কের বিবৃতি। প্ল্যাঙ্ক বলল যে কোনো বস্তু থেকে তাপ শক্তি নেবে এবং তা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হবে, এটা অনবরত চলতে থাকবে, কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে না, এটা কখনো সম্ভব না। তাহলে এই যে বিবৃতিগুলো আমরা জানলাম, এই বিবৃতিগুলো থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে সবগুলো বিবৃতি থেকে
দুইটা জিনিস স্পষ্ট হয়ে আসতেছে। একটা হলো শক্তি রূপান্তর, আর দ্বিতীয়টা হলো তাপ শক্তি সঞ্চালন। তাপ শক্তির সঞ্চালন। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এই দুটো জিনিসকে একটা গাণিতিক ফরম্যাটে নিয়ে আসছেন। সেই গাণিতিক ফরম্যাটটাই হলো তাপগতিবিদ্যার বিবৃতি। অনেকগুলো হলো, তার গাণিতিক রূপ হচ্ছে একটাই। সেটাকে আমরা লিখতে পারি কোনো একটা সিস্টেমের আদি তাপমাত্রা T1, তখন তার এন্ট্রপি S1, শেষ তাপমাত্রা T2, এন্ট্রপি S2। তাহলে পরে চেঞ্জ অফ এন্ট্রপি S2 মাইনাস S1 ইকুয়াল টু ds, S1 থেকে S2 ইন্টিগ্রেশন dq ভাগ t, T1 থেকে T2। এই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। যখন তাপমাত্রা T1 এবং T2 একটা রেঞ্জের মধ্যে কাজ করে, যদি তাপমাত্রাটার রেঞ্জ খুবই সামান্য হয়, তাহলে এই সামান্য কখন হয়? যখন অবস্থার পরিবর্তন, যেমন আমরা একটা কঠিন বস্তুকে তাপ দিচ্ছি কিন্তু তার তাপমাত্রা বাড়তেছে না, হ্যাঁ, এটা হচ্ছে গলন। সেরকমই স্ফুটন। এই যে দুটো অবস্থায়, এই দুটো অবস্থায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাপ শক্তি দেওয়া হয়। সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় ds ইকুয়াল টু dq ভাগ t, অর্থাৎ dq ইকুয়াল টু t ds। তাহলে দেখো, আমাদের যে প্রথম প্রশ্ন ছিল যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা লেখো, আমরা লিখলাম। এইভাবে একটু অ্যাসাইনমেন্টে আলোচনা করে উল্লেখ করতে হবে। এখন আমাদের তাপ সঞ্চালনের প্রক্রিয়া তিনটি। তাহলে তাপ সঞ্চালনের প্রক্রিয়া তিনটি: পরিবহন, পরিচলন ও বিকিরণ। এই যে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপির বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, তাহলে বৃদ্ধি পায় না কমে, এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে এবং উত্তরের সাপেক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করতে হবে। তাহলে এবার আমরা দেখি, তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে তাপ শক্তির সঞ্চালন নিয়ে আলোচনা করা হয়েছে। এবার তাপ শক্তির সঞ্চালনের ক্ষেত্রে তাপ সঞ্চালনের প্রক্রিয়া তিনটা। আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি, পরিবহন। একটা সিস্টেম, দুটা বস্তু দিয়ে একটা সিস্টেম। এই হলো একটা বস্তু এ আর একটা বস্তু বি। এ বস্তু T1 তাপমাত্রায় আছে, বি বস্তু T2 তাপমাত্রায় আছে। T1 গ্রেটার দ্যান T2, অর্থাৎ এ বস্তু উত্তপ্ত আর অপেক্ষাকৃত বি বস্তু হচ্ছে শীতল। তাহলে এ থেকে বিতে তাপ সঞ্চালিত হবে। তাহলে এ থেকে বিতে যদি তাপ সঞ্চালিত হয়, এটা হলো তাপের পরিবহন। এখন আমরা দেখি, খুবই অল্প সময়ে ডিকিউ পরিমাণ তাপ শক্তি এ থেকে বিতে গেল। তাহলে এ থেকে বিতে গেল ডিকিউ পরিমাণ তাপ শক্তি। এখন এ শক্তিটা হারাচ্ছে, এ বি শক্তিটা গ্রহণ করছে। তাহলে আমরা দেখব এ বস্তুর এনট্রপির কী অবস্থা, বি বস্তুর এনট্রপির কী অবস্থা গেল। তাহলে এ বস্তুর ক্ষেত্রে এনট্রপি এবং বি বস্তুর ক্ষেত্রে এনট্রপি, এ যেহেতু তাপশক্তি হারাচ্ছে, তাহলে পরে এর এনট্রপি কমতেছে, এর এনট্রপি বাড়তেছে। তাহলে মোট গোটা এই সিস্টেমটার এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু এনট্রপি বাড়তেছে
এনট্রপি কমতেছে, তাহলে মোট এনট্রপি এটাকে আমরা লিখতে পারি ডিকিউ T1 মাইনাস T2 ভাগ T1 T2। আমরা যদি যেহেতু T1 বড় T2 ছোট, এটা পজিটিভ, অতএব এনট্রপি বৃদ্ধি পায়। তাহলে আমাদের আলোচনায় আসলো কি, পরিবহন প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এটা কঠিন বস্তুর ক্ষেত্রে। এবার পরিচলন হচ্ছে তরল বস্তুর ক্ষেত্রে। একটা পাত্রে তরল বস্তু আছে, সাপোজ পানি, তুমি একে হিট দিচ্ছ, তলের পানির অণুগুলা বা পদার্থের অণুগুলা তাপশক্তি গ্রহণ করছে, ফলে তার গতি বাড়ছে, সে গতিশীল হয়ে উপরে উঠতেছে। এই সিস্টেমটাকে বলা হয়েছে, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে পরিচলন। তাহলে এবার পরিচলন প্রক্রিয়ায় আমরা দেখব এনট্রপি কি অবস্থা। তাহলে চেঞ্জ অফ এনট্রপি, পরিচলন এই প্রক্রিয়ায় এনট্রপির নিয়ে আমরা ব্যাখ্যা করতেছি। তাহলে পরিচলন প্রক্রিয়ায় এটা চেঞ্জ অফ এনট্রপি, ইন্টিগ্রেশন T1 থেকে T2 তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এখানেও এনট্রপি বৃদ্ধি পায়। এবার বিকিরণ, তাহলে তাপ সঞ্চালনের এই প্রক্রিয়ায় বিকিরণ, তাহলে একটা উত্তপ্ত বস্তু, চারিদিক থেকে তাপ শক্তির বিকিরণ ঘটছে। বি আর একটা বস্তু, তাহলে এই বস্তু থেকে বিকীর্ণ হচ্ছে, এরপরে আপতিত হচ্ছে। তাহলে বিকীর্ণ তাপ বি বস্তুর উপর আপতিত হচ্ছে, সে শোষণ করছে, উত্তপ্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে T1 তাপমাত্রায় উত্তপ্ত, T2 তাপমাত্রায় উত্তপ্ত। এটা উষ্ণ বস্তু, যেহেতু সে বিকৃত হচ্ছে, তার চারিপাশে যে বস্তুগুলো আছে অপেক্ষাকৃত শীতল বস্তু। তাহলে T1 গ্রেটার দ্যান T2, সেক্ষেত্রে অল্প পরিমাণ, কোনো এক মুহূর্তে অল্প পরিমাণ ডিকিউ পরিমাণ শক্তি বিতে গেল, এ ত্যাগ করলো, গ্রহণ করলো, এ হারালো নেগেটিভ, গ্রহণ করলো পজিটিভ। তাহলে আমাদের এনট্রপির পরিবর্তন ডিকিউ ভাগ T2 মাইনাস ডিকিউ ভাগ T1। আমরা যদি এটাকেও করি, সমাধান করি, একটু এই সমীকরণটা পাওয়া যায়, যেটা হলো পজিটিভ, অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পায়। তাহলে আমরা তাপ সঞ্চালনের ক্ষেত্রে যে বলা হয়েছে যে পরিবহন, পরিচালন, বিকিরণ, এই তিন ক্ষেত্রেই এনট্রপি বৃদ্ধি পায় না কমে। তাহলে আমরা দেখলাম তিন প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ প্রক্রিয়াগুলোকে এবার আমরা নিঃসন্দেহে বলতে পারি এরা হচ্ছে সবগুলাই হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া, এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় সবসময় এনট্রপি বৃদ্ধি পায়। এই হলো ক নিয়ে আলোচনা করলাম। এবার আমরা ক্ষয়ে চলে আসি। প্রশ্নটা বলা হয়েছে, ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলা, এতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এখন আমরা যদি এটা পড়ে বুঝতে পারতেছি যে তাপমাত্রা স্থির, তারপরে সমষ্ণ প্রক্রিয়া মানে তো তাপমাত্রা স্থির, চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। আমরা এটা পুরাটাই একটা অঙ্ক,
এবং সেই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই ধরনের সমাধানগুলা খাতায় লেখার সময় তোমার 3টা জিনিস লক্ষ্য করবা, যে প্রথমে সূত্র বা সংজ্ঞা টাইপের, তারপরে হচ্ছে গাণিতিক সমীকরণ এবং ব্যাখ্যা, সব মিলিয়ে তারপরে অ্যান্সার করতে হবে। নাহলে কিন্তু ভালো মানের ছাত্র হিসাবে বা ভালো মানের এটা অ্যাসাইনমেন্ট হবে না। প্রথমেই তোমাকে দিতে হবে সংজ্ঞা বা সূত্র, দ্বিতীয় হলো গাণিতিক রূপ, তারপরে তৃতীয় ব্যাখ্যা, তারপরে হিসাব নিকাশ করতে হবে। এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। খুব শর্টকাট করে ফেললেই কিন্তু এটা এ গ্রেডের অ্যাসাইনমেন্ট হবে না। তাহলে এবার আমরা আলোচনায় নিয়ে আসি। বলা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বাভাবিক চাপে। তাহলে আমরা যদি চিত্রের সাহায্যে ঘটনাটা নিয়ে আসি, এই একটা সিস্টেম, এখানে 1 গ্রাম হাইড্রোজেন আছে, স্বাভাবিক চাপে। এর তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 300 কেলভিন তাপমাত্রা। এই তাপমাত্রায় স্থির রেখা তাপশক্তি গ্রহণ করতেছে। তাপশক্তি গ্রহণ করছে, করার পরে যে অবস্থাটা হলো, আয়তন 4 গুণ হয়ে গেল। তাহলে এর আয়তন V1 সমান, যদি আমরা ভি ধরি, এর আয়তন V2 সমান 4V। এর চাপ P1, এর চাপ P2। যেহেতু তাপমাত্রা স্থির, এখন আমাদের এখান থেকে হিসাব করতে হবে এনট্রপির পরিবর্তন। তাহলে আমরা এর গাণিতিক সমীকরণটা নিয়ে আসি। আমাদের আদর্শ গ্যাস সমীকরণ আমরা সাধারণভাবে লিখতে পারি পিভি ইজকুয়াল টু এন আর টি, পিভি ইজকুয়াল টু এম ভাগ এম আর টি ইজকুয়াল টু এন আর টি। এখানে এম হচ্ছে হাইড্রোজেন গ্যাসের গ্রাম আণবিক ভর 2 গ্রাম, আর মোলার গ্যাস ধ্রুবক টি, যে কোনো মুহূর্তে সিস্টেমটার অবস্থা যদি পিভি টি দিয়ে আমরা লিখি, তাহলে এই সমীকরণটা পাই, যাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণ, এরপরে আমরা নিয়ে আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ডিকিউ পরিমাণ তাপশক্তি গ্রহণ করেছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এন সিভি ডিটি। এটা আমাদের জানা সমীকরণ। এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, ডিকিউ ইজকুয়াল টু টি ডিএস। তাহলে এই সমীকরণগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে এনট্রপি হিসাব করার একটা সমীকরণ পেয়ে যাব। তো এবার দেখো, আমরা এখান থেকে পি সমান
এন আর টি ভাগ ভি। এই সমীকরণে এটার মান, ডিউর মান এটা, পি এর মান এটা, সবগুলো বসিয়ে আমরা যদি লিখি তাহলে সমীকরণটা দাঁড়ালো টি ডিএস ইকুয়াল টু এন সিভি ডিটি এন আর টি ভাগ ভি ডিভি। তাহলে এই সমীকরণগুলোর সবগুলোর সমন্বয়ে আমরা এই সমীকরণটা পেলাম। একে আমরা টি দিয়ে ভাগ করে দিই। সমাকলন করি। এস1 এস2, এই অবস্থায় এনট্রপি এস1, এই অবস্থায় এনট্রপি এস2, তাহলে এনট্রপির পরিবর্তন এস2 মাইনাস এস1। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি এন সিভি লন এলো টি1 থেকে টি2। সাধারণভাবে আমরা লিখলাম এন আর ইন্টিগ্রেশন ডিভি ভাগ ভি ভি1 ভি2। আমাদের সমস্ত প্রক্রিয়ায় এই টার্মটা 0, কারণ টি এর কোনো পরিবর্তন হয় নাই। এটা হলো এনট্রপি হিসাবের একটা সাধারণ সমীকরণ। চেঞ্জ অফ এনট্রপি এস2 মাইনাস এস1। যেহেতু প্রক্রিয়াটা সমষ্ণ, যেহেতু প্রক্রিয়া সমষ্ণ, টি1 ইকুয়াল টু টি2, এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকলো এন আর লন ভি2 ভাগ ভি1। এবার মান বসিয়ে দাও। এন মানে ছোট এম ভাগ বড় এম, আর লন ভি2 4ভি ভাগ ভি 1 ভাগ 2 8.314 মোলার গ্যাস ধ্রুবক লন 4 অ্যান্সার। তাহলে এই হলো এনট্রপি। একক বসাতে হবে। এনট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন আলোচনায় নিয়ে আসলাম। এনট্রপির হিসাব করা হয়ে গেল। তাহলে আমাদের এইভাবেই সমীকরণগুলো আয়না অ্যাসাইনমেন্টটা তোমাকে লিখতে হবে। সরাসরি আমরা জানি বলে লেখাটা ঠিক হবে না। এবার পরবর্তী প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, এটা একটা অংশ। তারপরে হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো, এই একটা প্রশ্ন। তাহলে এখানে 2টা জিনিস আলোচনায় আসছে। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, সরাসরি সংজ্ঞা দিবা। যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, চাপ এবং আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, যে তাপমাত্রা সমান থাকে, চাপ এবং আয়তনের পরিবর্তন হয়। চাপ এবং আয়তনের পরিবর্তন, এই প্রক্রিয়াটা হচ্ছে বয়েলের সূত্র। আয়তন বাড়লে চাপ কমে। সরাসরি আমরা লিখে দেব যে উল্লেখিত সিস্টেমে যেহেতু আয়তন 4 গুণ হয়েছে, অতএব চাপ কমে যাবে। পরিবর্তন তো হবে এবং চাপ এখানে আমরা নির্দিষ্ট করে বলে দেব, যেহেতু আয়তন বেড়েছে চাপ কমে যাবে। এবার হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। এবার আমরা
কাজ হিসাব করব। আমরা সমীকরণটা লিখে রাখলাম, কাজে লাগতে পারে। এনট্রপি নিয়ে এই একটা সমীকরণ। এবার আমাদের প্রশ্ন, সেই প্রশ্নে আমরা দেখি কি বলা হয়েছে, যে আয়তন 4 গুণ হলে পরে কাজ কত হবে। তাহলে আমরা জানি কাজের পরিমাণ তাহলে আমরা দেখব যে হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজ গ। তাহলে আমরা প্রথম অংশের জন্য সংজ্ঞা দিলাম, তারপরে ব্যাখ্যা করলাম। এবার প্রথম অংশের জন্য, এবার দ্বিতীয় অংশের জন্য কাজ আমরা জানি কাজ ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন পি ডিভি ভি1 ভি2। সমীকরণটাকে এবার আমরা লিখি। পি সমান আমরা জানাম এন আর টি ভাগ ভি ডিভি সমীকরণটাকে সাজিয়ে পুজিয়ে আমরা লিখলে এন আর টি লন ভি2 ভি1। আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এন আর লন ভি2 ভি1 এটা ছিল আগের এনট্রপির মান গুণন তাপমাত্রা। আমরা মানগুলো সবগুলাই পাই। এন এর মান এই সিস্টেমে এন এম ভাগ এম 1/2 0.5 মোল। সবগুলাই আমাদের জানা 0.5 8.314 লন 4 300 এত জুল কাজ অ্যান্সার। এই গেল আমাদের গয়ের আলোচনা। এবার সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কি না তা নির্ণয় করে দেখাও। নির্ণয় করার পরে সমচাপ এবং সমষ্ণ এই দুটা প্রক্রিয়ায় এনট্রপি কম না বেশি এই নিয়ে একটা তুলনামূলক আলোচনা বা তুলনা করা। তাহলে সমচাপ প্রক্রিয়ায় আয়তন 4 গুণই করা হলো, কিন্তু এবার প্রক্রিয়াটা হলো সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়ায় কি হয় আমরা জানি। সমচাপ প্রক্রিয়াটা হলো চাপের সূত্র ভি সমানুপাতিক টি, অর্থাৎ ভি2 ভাগ ভি1 ইকুয়াল টু টি2 ভাগ টি1। অর্থাৎ আগে দুই ক্ষেত্রে তাপমাত্রা স্থির ছিল, এবার এই ক্ষেত্রে তাপমাত্রা টি1 300 কেলভিন, তাপমাত্রা টি2 বেড়ে যাবে, কারণ আয়তন বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এবার এনট্রপি কি হবে
আমরা আলোচনায় নিয়ে আসি। আমাদের এই জায়গায় দেখো, আমরা এনট্রপি হিসাব করার একটা সাধারণ সমীকরণ। এই ক্ষেত্রে আমরা সমীকরণটাকে এবার লিখতে পারি এন সিভি লন T2 ভাগ T1 ইকুয়াল টু V2 ভাগ V1, বা এই জায়গাতে আমরা আমাদের এখানে একটা হিসাব করতে হবে, T2-র মানটা বের করতে হবে ওখান থেকে। তো না বের করে আমরা সরাসরি একটু ক্যালকুলেশন করলে এটাকে আমরা অমিট করে দিতে পারি। এন আর লন V2 ভাগ V1, এখান থেকে আমরা নিতে পারি কমন এন লন V2 ভাগ V1 CV প্লাস আর। তাহলে CV প্লাস আর আমরা জানি CV প্লাস আর সমান হচ্ছে সিপি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ এন সিপি লন V2 ভাগ V1। এখন আমাদের মানগুলো বের করে দিই। এখন সিপি আমরা কিভাবে জানব? তাহলে সিপি জানার জন্য আমাদের যেটা দরকার একটা সিস্টেম। তাহলে একটা সিস্টেমে টি তাপমাত্রায় এখানে কি পরিমাণ তাপ শক্তি আছে বা কি পরিমাণ শক্তি আছে সেই জিনিসটা আমরা দেখি। আমাদের জানা, এই লাইনে আলোচনা করা হয়েছে তাপ শক্তি কিউ ইউ এফ ভাগ 2 এন আর টি। একটা সিস্টেমে, যে কোনো একটা সিস্টেমে কি পরিমাণ তাপ শক্তি আছে বা কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি আছে তার পরিমাণ এটা। এখন আমাদের এখানে এটা জানা রাশি, এটা একটু অজানা, এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলে দিই। এফ হচ্ছে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ একটা গ্যাস অণুর স্বাতন্ত্র সংখ্যা, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এফ এর মান যদি গ্যাসটা এক পারমাণবিক হয় 3, এক পারমাণবিক। এফ 5 দ্বিপারমাণবিক, এফ 6 ত্রিপারমাণবিক, হিসাবগুলো আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের জানা। এখন এখান থেকে আমরা সরাসরি সিভি পেয়ে যাব। ডিকিউ ডিইউ এফ ভাগ 2 এন আর ডিটি, ডিকিউ ভাগ এন ডিটি এফ ভাগ 2 আর। এটাই হলো সিভি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, এফ ভাগ 2 আর প্লাস আর, অর্থাৎ এফ ভাগ 2 প্লাস 1 আর। এখন আছে হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাস আমাদের হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, এফ ইকুয়াল টু 2, এফ ইকুয়াল টু 5।
এফ ইজিক্যাল টু 5, তাহলে 5/2 প্লাস 1r অর্থাৎ 7/2r। আমরা বসিয়ে দিই 0.5 7/2 8.3 14 14 অর্থাৎ 0.5 8.3 14 14। এটি ছিল সমষ্ণ প্রক্রিয়ার এনট্রপি। তাহলে এটা ছিল সমষ্ণ প্রক্রিয়া এনট্রপি। তার সাথে এত গুণ, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি বেড়ে গেছে। এখন আমরা সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি আর সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি, তাহলে এটা হলো সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি সমচাপ, সমষ্ণ আমাদের আগে হিসাব করা আছে। এটা বড়, এটা ছোট, অর্থাৎ সিস্টেমটা যদি তাপমাত্রা স্থির না রাখে, চাপ স্থির রাখা হয়, তাহলে বিশৃঙ্খলা বেড়ে যায়, অর্থাৎ এনট্রপি বেড়ে যায়। এখন কেন বাড়ে? সিস্টেমের ভিতরে কি ঘটে? সিস্টেম তাপমাত্রা স্থির ছিল, তাপ গ্রহণ করেছে, আয়তন 4 গুণ হয়েছে। এই ক্ষেত্রেও তাপমাত্রা টি 300 কেলভিনে আছে সমষ্ণ প্রক্রিয়ায়। এবার সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রা প্রথম ক্ষেত্রে T1 T আছে, দ্বিতীয় ক্ষেত্রে T2 এটা বেড়ে গেছে। আমরা নির্ণয় করতে পারবো কি পরিমাণে বেড়েছে, আমাদের যেহেতু নির্ণয় করার দরকার নাই। হ্যাঁ, তাহলে T2 বেড়ে গেছে। T2 বাড়ার কারণে কি হয়েছে সিস্টেমটার? আমরা জানি কোনো সিস্টেমের তাপমাত্রা বাড়লেই তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। তাহলে অভ্যন্তরীণ শক্তিও বেড়ে গেছে। আর অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া মানে তার সিস্টেমের বিশৃঙ্খলা বেড়ে যাওয়া, কারণ গ্যাস অণুগুলা ছুটাছুটি বেড়ে যাবে। তাহলে আমাদের সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তুলনা করো। আমাদের এখান থেকে তুলনা করে এবার লিখে দেব যে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি মানের চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির মান বেড়ে যায়। সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, কিন্তু সমচাপ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় এবং বেড়ে যায়, ফলে এনট্রপি বেড়ে যায়। তোমরা একটা আলোচনা করে লিখে দেবা। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। কার্নো, বিজ্ঞানী সাদি কার্নো একটা তাপ ইঞ্জিনের মডেল দেন এবং এই মডেল সকল দোষ ত্রুটি মুক্ত। তাহলে একটা তাপ ইঞ্জিন সকল দোষ ত্রুটি মুক্ত বলতে আমরা কি বুঝি? এটাই বুঝি যে এটা তাপ ইঞ্জিন উনি দাঁড় করান, যে তাপ ইঞ্জিনে কাজ হবে, তাপ শক্তি গ্রহণ করবে, কাজ হবে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না। এটা কি বলা হয়েছে? সকল দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন, অর্থাৎ পরিবেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, পরিবেশের ক্ষতি করবে না। এই কার্নো ইঞ্জিনের
এটা কার্নো ইঞ্জিন 4টা ধাপে কাজ সম্পন্ন করে। এটা সমষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। পিভি ডায়াগ্রামে যদি আমরা এই চিত্রটাকে অঙ্কন করি তাহলে পরে যে পাই পিভি ডায়াগ্রাম, আয়তন, চাপ, এই ধরনের একটা ডায়াগ্রাম পাওয়া যায়। এ বি সি ডি। তাহলে এ বি সি ডি এটাকে বলা হয়েছে সমষ্ণ সম্প্রসারণ। এটা হলো রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এটা হলো সমষ্ণ সংকোচন। এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কার্নোর তাপ ইঞ্জিনে এ থেকে বিতে আসলো একটা টিয়ন তাপমাত্রা, যাকে বলা হয়েছে উৎসের তাপমাত্রা। ডিকিউ পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে এ থেকে বিতে গেল। বিতে যাওয়ার পরে তাপ গ্রহণ বা বর্জন বাদ দিল, খুব দ্রুত গতিতে একটা ঘটনা ঘটলো, আয়তন বৃদ্ধি পেল। এদিকে আয়তন এই পর্যন্ত ছিল, এই আসলো, আয়তন বৃদ্ধি পেল। সাথে সাথে এ এবং বি টিয়ন তাপমাত্রায় পিয়ন ভিয়ন P2 V2, অর্থাৎ এটা বয়েলের সূত্র, বয়েলের সমীকরণ মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলবে। যখন বি থেকে সিতে আসবে এখানকার তাপমাত্রা টিয়ন, তাহলে এই বিন্দু তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে P2 V2 টিয়ন। সি বিন্দুতে আসা আয়তন এবং চাপ, চাপ কমতেছে, আয়তন বাড়তেছে, সেই চাপ P3, আয়তন V3 এবং তাপমাত্রা চেঞ্জ হচ্ছে T2 তাপমাত্রা। এটাকে বলা হয় উৎসের তাপমাত্রা। এটা হলো সিং বা তাপ গ্রাহকের তাপমাত্রা। আয়তন কমছে, সংকুচিত হচ্ছে, এই বিন্দুতে আসতেছে। যেহেতু এটা সমষ্ণ তাপমাত্রা সমান, চাপের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রা একই থাকতেছে, সিঙ্কের তাপমাত্রা। এবার বি থেকে সিতে গেল, হঠাৎ করেই দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ একটা চক্র সম্পন্ন হলো। এর দ্বারা কাজ পাওয়া যাবে। তো আমরা কাজের হিসাবে আসতেছি না, আমরা এই চিত্র থেকে, এই একটা কার্নোর ইঞ্জিনের এই কাজ থেকে এনট্রপি বনাম আমাদের তাপমাত্রা বনাম এনট্রপির লেখচিত্র আঁকা লাগবে। তাহলে আমরা এবার দেখি এবি প্রক্রিয়ায় এনট্রপি। তাহলে এবি প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ কত? এবি প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ, তাহলে এবি প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ
যদি আমরা সরাসরি এনট্রপি, যেহেতু আমরা কাজ বের করতে পারবো, কাজকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে এনট্রপি পেয়ে যাব, এবং এনট্রপি এন আর লন V2 ভাগ V1 এ হচ্ছে এনট্রপি। তো এই সমীকরণ থেকে আমরা এন আমরা জানি এটা একটা সিস্টেম, একটা সিস্টেমে এম পরিমাণ গ্যাস, তার আণবিক ভর এম অর্থাৎ মৌল সংখ্যা এন। সিস্টেমের তথ্য দেওয়া থাকলেই এগুলো বের করা যাবে। হ্যাঁ, এখান থেকে আমরা দেখি এই হলো এনট্রপি পেলাম। এবি প্রক্রিয়ায় চেঞ্জ অফ এনট্রপি, বিসি প্রক্রিয়ায় এই সিস্টেমে তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না। তাহলে তাপ গ্রহণ বা বর্জন না করলে আমাদের জানি এনট্রপির পরিবর্তন শূন্য, অর্থাৎ এস বিসি ইকুয়াল টু ধ্রুবক। এবার ডি সিডি, সিডি এই লাইনের জন্য এনট্রপির পরিবর্তন এন আর লন V4 ভাগ V3। V4 এর মান ছোট, এটার মান বড়, এটার মান সবসময় ঋণাত্মক। তাহলে এই প্রক্রিয়ায় এনট্রপি বাড়বে, এই প্রক্রিয়ায় এনট্রপি কমবে। এখানে এনট্রপি বৃদ্ধি পাবে, এখানে এনট্রপি কমবে। এখন ডিএফ প্রক্রিয়া, চেঞ্জ অফ এনট্রপি শূন্য, যেহেতু শক্তির আদান প্রদান নাই বাইরে থেকে, সমাকলন করলে পাওয়া যায় ডি এ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এবি, বিসি, সিডি, ডিএ চারটা প্রক্রিয়ায় আমরা এনট্রপি পেলাম। এবার এই এনট্রপিগুলো আমরা এবার লেখচিত্রে স্থাপন করব। লেখ, যেটা তোমাদের অঙ্কন করতে বলছে। এক্স ওয়াই মূলবিন্দু, এনট্রপি, একক আছে তাপমাত্রা, কেলভিন। তাহলে T1 তাপমাত্রা আমি চিহ্নিত করে নিলাম, T2 তাপমাত্রা চিহ্নিত করে নিলাম। এটা হলো T1, এটা হলো T2, এটা হলো উৎসের তাপমাত্রা, এটা হলো তাপগ্রাহকের তাপমাত্রা। অর্থাৎ একটা তাপ ইঞ্জিন, উৎস এবং তাপগ্রাহক এই দুটা তাপমাত্রাই কাজ করে। এবার আমরা দেখি সমীকরণটা নিয়ে আলোচনা করি। V1 এন ধ্রুব সংখ্যা, আর ধ্রুব সংখ্যা, কারণ একটা সিস্টেমে গ্যাস নেওয়া হয়েছে, চেঞ্জ না করলে মৌল সংখ্যার পরিবর্তন হবে না। আর মোলার গ্যাস ধ্রুবক, আদি অবস্থায় V1 নেওয়া হয়েছে। এবার V2, এই প্রক্রিয়ায় ভি আস্তে আস্তে বাড়ছে না কমছে, এই রেখা বরাবর ভি এর মান বাড়তেছে। তাহলে ভি এর মান যদি বাড়ে, তাহলে এটা হলো T1 তাপমাত্রায় V1 স্থির স্থির স্থির, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এর মান বড় হচ্ছে। তাহলে T1 তাপমাত্রায় আমরা এই পাশের মানটা সবসময় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ
এর সমান্তরাল একটা সরলরেখা কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে? যখন V2 চলে আসবে তখন এর একটা নির্দিষ্ট মান পেয়ে যাব। তাহলে এ থেকে শুরু হয়েছে, V বাড়তেছে, এ পাশের সংখ্যাটা বাড়তেছে, এসে V2 হলো, আমরা থেমে গেলাম। এরপরে V2 অর্থাৎ বিসি প্রক্রিয়ায় এনট্রপির মান ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা এই প্রক্রিয়ায় দেখো এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে তাপমাত্রা T1 থেকে T2, এটা হলো উৎসের তাপমাত্রা, এটা হলো তাপগ্রাহকের তাপমাত্রা। তাপমাত্রা কমতেছে, আয়তন বাড়তেছে, চাপ কমতেছে। হ্যাঁ, তাহলে তিনটা রাশিরই পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের তাপমাত্রা কমতেছে, এনট্রপি ধ্রুবক আছে। তাহলে তাপমাত্রা কমতেছে, এনট্রপির মান একই আছে। আমরা সি বিন্দু পেলাম। এবার এই সমীকরণে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উল্টে নিলে একটা মাইনাস আসলো, অর্থাৎ এটার মান নির্দিষ্ট, এটা আস্তে আস্তে কমতেছে, এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট, এটার মান নির্দিষ্ট, V4 আস্তে আস্তে কমতেছে, এর মান কমতেছে, এবং সেটা হলো T2 তাপমাত্রায়। আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম ডি পর্যন্ত। যখনই V4 নির্দিষ্ট হয়ে গেল, তার মান নির্দিষ্ট, এবং এ পর্যন্ত আসলাম। এই ক্ষেত্রে তাপ বাড়তেছে, আয়তন দেখো ডি থেকে এতে গেল, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা থেকে উৎসের তাপমাত্রায় তাপমাত্রা বাড়তেছে, চাপ বাড়তেছে, আয়তন কমতেছে। তিনটে চলকেরই পরিবর্তন হচ্ছে, কিন্তু এনট্রপি ধ্রুবক, চেঞ্জ অফ এনট্রপির মান 0। তাহলে এনট্রপি ধ্রুবক, তাপমাত্রা বাড়তেছে, এনট্রপি মান নির্দিষ্ট। এই লেখচিত্রটাকে বলা হয়েছে, হ্যাঁ, এই লেখচিত্রটা হলো কি কার্নোট চক্রের। দেখো, কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। তাহলে আমরা হিসাব করে জিনিসগুলোকে ব্যাখ্যা করে লেখচিত্র অঙ্কন করলাম। এখান থেকে আমরা আরও দু একটা জিনিস লেখচিত্র থেকে বলতে পারি। যখন T0 তখন এনট্রপি 0। এখান থেকে আমরা ওই তাপ ইঞ্জিনের নিট কাজ পেতে পারি, ABCD এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই গেল আমাদের আলোচনা। এবার আসলো চ। চয়ে দুটো অংশ আছে, একটা আয়তন চাপ দিয়ে একটা চিত্র, একটা ভূমি এবং উচ্চতা দিয়ে চিত্র। তো আমরা এই স্লাইডে দেখাচ্ছি, দেখো আয়তন এবং চাপ। তাহলে আমাদের চিত্রটা আগে আঁকি ফেলে দেখো। চ প্রথম অংশ, চিত্রটা এপাশে আঁকি। আয়তন
আর হলো চাপ। এ বি দুটা পথ, 1 নম্বর পথ, 2 নম্বর পথ। তাহলে 1 নম্বর পথ দিয়ে গেল বি বিন্দুতে, 2 নম্বর পথ দিয়ে বি থেকে সিতে চলে আসলো। এটা একটা চক্র। এখন দেখি এই চক্রে কি জানতে চাওয়া হয়েছে। ফিগার 1 এর ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন নির্বাচিত পথের উপর নির্ভর করে না, করে কিনা। তাহলে এই পথ দিয়ে গেলাম, এই পথ দিয়ে ফিরে আসলাম, এই পথের কারণে গোটা সিস্টেমে এনট্রপির পরিবর্তন হবে কিনা এটা আমরা আলোচনা করব। অর্থাৎ এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, এই যে একটা পূর্ণ চক্র সম্পন্ন হলো। এই চক্রে এনট্রপির পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা জানি এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম P1 V1 T1, বি বিন্দুর তাপগতীয় স্টেট বা অবস্থা P2 V2 T2। এ দিয়ে বিতে গেল, বি থেকে এতে আসলো। তাহলে আমাদের এই পথ দিয়ে যাওয়ার সময় চাপের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হলো। এই পথ দিয়ে আসার সময়ও দেখা গেল যে P2 V2 T2 চাপ, আয়তন, তাপমাত্রা ছিল, সে পরিবর্তিত হয়ে P1 V1 T1 হলো। তাহলে আমাদের এটা একটা পূর্ণ চক্র। তাহলে এটা একটা পূর্ণ চক্র, পূর্ণ চক্র। অন্য কথায় আমরা বলতে পারি এটা প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এই প্রত্যাগামী প্রক্রিয়ায় এবার আমরা নির্বাচিত পথ দিয়ে গেলাম, ফিরে আসলাম, এনট্রপি। তাহলে পথ অনের জন্য এনট্রপি DS ইন্টিগ্রেশন পথ অন আমাদের জানা, হিসাব করে ফেলি। NCV লন T2 T1 প্লাস NR লন V2 V1 পথ অনের জন্য, এবং এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। এই সমীকরণে N ধ্রুবক, CV ধ্রুবক, R ধ্রুবক। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় এই বিন্দুর তাপমাত্রা এবং বি বিন্দুর তাপমাত্রা, এ বিন্দুর আয়তন, বি বিন্দুর আয়তন আমরা চাপের সাহায্যে সমীকরণটা লিখতে পারি। একটা দিয়ে আমাদের লিখলেই হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি এ এবং বি এই দুটা বিন্দুর স্থানাঙ্কের উপর, তাপগতীয় স্থানাঙ্কের উপর এই মানটা নির্ভর করতেছে, পথের উপর নির্ভর করতেছে না। তাহলে পথ অনের জন্য এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। এবার পথ 2, এটাকে আমরা লিখতে পারি NCV লন T2 T1 NR লন V2 V1। একই মান, এর আগে ঋণাত্মক চিহ্ন।
তাহলে এন্ট্রপি বি থেকে এতে দ্বিতীয় পদ দিয়ে আসার সময় আবার এন্ট্রপি কমে গেছে। এবার টোটাল এন্ট্রপি, মোট এন্ট্রপি পরিবর্তন 0। তাহলে আমরা কি দেখলাম, এরকম একটা চিত্রে পণ্য চক্রে আমরা যে পথ দিয়ে যাই না কেন, এই পথ দিয়ে ফিরে আসলাম, দুই বিন্দুর তাপগতীয় স্থানাঙ্কের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করবে না। এবং এরকম পূর্ণচক্রের জন্য এন্ট্রপির মান, চেঞ্জ অফ এন্ট্রপি 0। এবার পরবর্তী আরেকটা অংশ আছে, খুবই সহজ। ফার্স্ট পার্টের ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ এ থেকে বিতে স্থানান্তরের ক্ষেত্রে নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা। পথের উপর নির্ভর করে না, এটা আমরা দেখেছি, কারণ অভিকর্ষ বল এটা হচ্ছে সংরক্ষণশীল বল, আর সংরক্ষণশীল বল দ্বারা নিট কাজ 0। যে পথ দিয়ে আমরা যাই না কেন আলোচনা করে দিই। এক্স ওয়াই মূলবিন্দু, ভূমি, উচ্চতা, এ থেকে বিতে গেল দুটো পথ, এই বিন্দুর উচ্চতা h1, বি বিন্দুর উচ্চতা h2, এ থেকে বিতে গেল একটা m ভরের বস্তু, m ভরের বস্তু এ থেকে বিতে নিয়ে যাওয়া হলো, এই স্থানের অভিকর্ষ ত্বরণ g। তাহলে এক্ষেত্রে বল F = mg, এটা হলো অভিকর্ষ বল। এবার এই অভিকর্ষ বল দিয়ে এ বি পথে গেল, বি এ পথে আবার বস্তুটাকে নামানো হলো। তাহলে এ বি পথের জন্য পথ 1 উঠানোর ক্ষেত্রে আমরা কাজ ইন্টিগ্রেশন এফ ডি এইচ h1 h2 mg h2 minus h1 পজিটিভ। এবার পথ 2 নামানোর ক্ষেত্রে বি থেকে দ্বিতীয় পথ দিয়া 1 পথ 2 পথ। এবার এই পথ দিয়ে বস্তুটাকে নামানো হলো, কাজের পরিমাণ W2 = ইন্টিগ্রেশন h2 h1 f dh mg h1 minus h2 minus mg h2 minus h1। এবার W1 যোগ W2 মোট কাজ 0। তাহলে আমাদের সিদ্ধান্ত হলো কি, দুই চিত্র থেকে আমরা দেখলাম যে এ থেকে বিতে গেলাম, যে কোনো পথ দিয়ে যায় আবার পূর্বের অবস্থায় ফিরে আসলে একটা পূর্ণচক্র সম্পন্ন হয়। এই পূর্ণচক্রে দেখা গেছে এন্ট্রপির পরিবর্তন 0। একইভাবে অভিকর্ষ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমরা যে কোনো পথ দিয়ে উঠি এবং নামি না কেন, মোট কাজ 0। তাহলে পরে অভিকর্ষ বল এটা সংরক্ষণশীল বল। তাহলে পূর্ণচক্রে পরিবেশের কোনো ক্ষতি হয় না, ওটাও সংরক্ষিত। ও তো সংরক্ষিত ভাষাটা ব্যবহার করা যায় না, তাহলে ওখানে
এই ধরনের পুণ্যচক্রে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এই ধরনের ক্ষেত্রে আমাদের ওঠা নামানোর ক্ষেত্রে নিট কাজ শূন্য হয়। এই ধরনের ক্ষেত্রকে বলা হয় সংরক্ষণশীল ক্ষেত্র, এবং বলটা হলো ওই ক্ষেত্রের বল হলো সংরক্ষণশীল বল। আমরা অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে কথা বলতে পারো। হ্যাঁ, এনে আমি তোমাদের যদি কোনো তথ্যের দরকার হয় আমি তোমাদের জানাবো। হ্যাঁ, ধন্যবাদ সকলকেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অ্যাসাইনমেন্ট লেখার সময় একজনের অ্যাসাইনমেন্ট আরেকজনকে দেখাও না, কারণ দেখালে অনুরূপ হলেই সেটা যে অনুরূপ হলে দেখাদেখি করা হয়েছে এটা ভেবে নেওয়া হবে, এবং হয়তো অনেক সময়তে ফেরত দেওয়া হতে পারে। অতএব নিজে লিখবা, নিজের ভাষা দেওয়া আলাদা হবেই যদি কারোটা কপি না করো। কপি করবো না, নিজের ভাষায় এই আলোচনার প্রেক্ষাপটে তোমরা লেখা আনবা। হ্যাঁ, এবং আরও যদি সুন্দর করো, আর একটু পড়াশোনা করবা, আরও সুন্দর করতে পারবা, আরও কিছু কথাবার্তা নতুনভাবে অ্যাড করতে পারবা। কিছু সমীকরণ আরও নিয়ে আসতে পারো। আমি শুধু তাপমাত্রা এবং আয়তন দেয়া, অনেক সময় চাপও ইনক্লুড করতে পারো। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, চালিয়ে যাও। এই মহামারীর মাঝে তোমাদের এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ।